তো তুমি কিরকম ভাবে শৈলদাকে দেখো, তোমার দেখায়? সেই তুমি একটা সমুদ্রকে একটা চায়ের কাপে ধরার চেষ্টা করছো। দেখো, জ্ঞানকর্ণ ফোটার সময় থেকে যে সুরগুলো ভালো লাগতো, বাংলা গান বলো বা হিন্দি গানই বলো, আমি বাংলা গানের কথাই বলবো, যে সুরগুলো ভালো লাগতো, তখন তো জানি না কে সুরকার, এই নামটাই তো জানতাম না। এবং সবসময় পরে দেখেছি ওর মধ্যে সলিল চৌধুরী থাকার সম্ভাবনাটা খুব বেশি ছিল। তেমনি বাল্যকাল, জন্মেছিলাম কটকে, 5 বছর বয়সে কলকাতায় চলে এলাম। তা এই 6 বছর 7 বছর বয়স থেকে রেডিও নিয়মিতই শুনছি, এবং তাতে আর বলে দেবার যেন দরকার হচ্ছে না কারুর যে সুরটা কার। প্রায়ই হতো যে একটা সুর শুনে, এবং সে সময় আরো এরকম অনেকে ছিলেন জানো, এই নিশ্চয়ই সলিলের, এই নিশ্চয়ই সলিল চৌধুরী। তাহলে সলিল চৌধুরীর বৈশিষ্ট্যটা কি? চিহ্ন কোথাও একটা, আরো অন্য বড় শিল্পীরাও ছিলেন, কিন্তু সলিল কোথায়? সলিল ধরো এইভাবে বলি, আমার যখন 12 বছর বয়স, আমার মনে আছে 12 বা 13 বছর বয়স, তখন মুদিয়ালির কাছে থাকতাম। ওখানে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আমরা ছোট ছোট ধরুন ক্যাপ পাওয়া যেত, এরকম একটা রকেটের মতো দেখতে একটা খেলনা, ফটাস ফটাস করে আওয়াজ হতো। সেই আওয়াজ নিয়ে আমরা খেলছি, হঠাৎ শুনছি এবারে পিয়ানো অ্যাকর্ডিয়নটা এলো, ম্যান্ডোলিনের মতো বাজছে, স্টপ। এবারে গান এলো, কিন্তু আমার কাছে কিন্তু সঙ্গীতটা এলো তার অনেক আগে। এরপর দুরন্ত দুরন্ত ঘুরে রে লেগেছে পাকা, হেমন্ত বাবু কম্বু কণ্ঠে, সেই সময় আমি 62 এরম সালের কথা বলছি। সাল হয়তো একটু এদিক হবে, 19-20 হবে, কিন্তু 19-30 হবে না। এখন এই যে এইটাই সলিল আমার কাছে, এইটা সলিল চৌধুরী অনেকটা, শুধু এইটাই নয়, আমি বলছি এইটা, এই যে একটা অ্যাপ্রোচ, বাংলা গানকে উনি যেভাবে দেখছেন, শুনছেন, শোনাচ্ছেন, যেভাবে উনি উপস্থাপন পরিবেশন পেশ করলেন, ওইটাই শুনে ওইখানে উনি আলাদা। এই যে এইখান থেকে রিদমটা চেলো, তেমনি ধরো আরো আগে রেডিওতে গান শুনছি, সুরেরও এই ঝরঝর ঝর্ণা ঝর্ণা যায় ঝরি যায় ঝরি যায় রে ঝরনা ঝরে রে, সুরেরও এই গুনগুন ঝঞ্ঝনা যায় ঝরি যায় ঝরি যায় রে ঝরনা ঝরে রে। এইবারে মজা কি দেখো, তাল যন্ত্র বাজছে না, তাল যন্ত্র বাজছে যাকে ইন্টারলিউড, এমনিতে বেহালা, অত তো নাম জানতাম না, কিন্তু একেবারেই জানতাম না তাও না, যাকে মারকাটো মারকাটোর মতন করে, এটা পরে জিনিস, এটা মারকাটো, স্বরগুলো কেমন ভাবে কানে লাগছে, যে তালটা রাখছে বেহালা, ছটানো যন্ত্র, এই যে একটা ছটানো যন্ত্র বুঝতে পারছি এটা বেহালা, সেটা যে এইরকম ভাবে ব্যবহার করা যায় কঠিনকালে ভাই জানতে পারিনি। আরো মজা, এই গানটাতে আমরা একটু থাকি, সঙ্গে একটা কোয়ার আছে, একটা কোরাস গার্লস সঙ্গে রয়েছেন সমবেত কণ্ঠে, মূল গায়িকা সবিতা চৌধুরী, এবং তুমি যে সুন্দর হারমোনাইজ করলে, এই হারমোনাইজেশনটা করছিলেন কোরাস জানা। অন্তরা যেই শুরু হলো, প্রথম কথা অন্তরাতে বঙ্গ ড্রাম সেট খুব চলছিল, এটা মিউজিক ইন্ডাস্ট্রি, গ্রুপ ভায়োলিন, এই এখানে ইন্টারভিউটের পর গান ধরছেন সবিতা চৌধুরী, তো না আমাদের মন অপেক্ষা করছে আমরা যিনি মূল গায়িকা বা তার গলাটা শুনবো, ও মা
যারা কোরাস গাইছিলেন তারা গাইছেন মেঘে মেঘে মেঘ বালিকা আবে, সলিল চৌধুরী। এই যে দেখো সঙ্গীত নিয়ে যেমন সলিল চৌধুরী একটা অভিমান ছিল, অনেক অভিমানের একটা। আমি বুঝলি সমান এ হতচ্ছাড়া দেশে সঙ্গীত সমালোচনা যারা করে দেখেছিস, আমার শুনিতে ভালো লাগিল, আমার ভালো লাগিল না, এটার ভিত্তিতে তো আমি এটা যুক্তিনিষ্ঠ আলোচনা করতে পারি না। কিন্তু আজও এরকম, এটা সলিল চৌধুরী একটা অভিমান ছিল এবং আমি বলবো যুক্তিসঙ্গত অভিমান। এবারে কেন ভাল লাগছে আমার এইখানে, এইটা কিন্তু আমাদের সঙ্গীতের, তুমি একজন মস্ত সঙ্গীতকার এবং অত্যন্ত প্রীতি মানুষ। না না, আমি তো বলছি না তুমি কেবল এরোপ্লেন চালাও, তা তো বলছি না। তুমি সঙ্গীতকার এবং সঙ্গীত শিল্পী, এবং সেটা বলাই সোজা কথা। তুমি জানো যে সঙ্গীত এমন একটা জিনিস যেটা কেন ভাল লাগছে বলা মুশকিল, কেন এটার গুরুত্ব, কেন সলিল চৌধুরীর ওইটা সলিল চৌধুরী, এটা বোঝানো খুব মুশকিল। তার কারণ যেমন কপল্যান্ড, আমেরিকান সঙ্গীতকার, কম্পোজার, তিনি বলছেন এই এক বড় মুশকিল, কেন মিউজিক ইজ এ নন ভার্বাল ইডিয়াম, এটা ভার্বালাইজ করা যায় না। পরবর্তীতে সম্ভবত ফিলিপ মেয়ার নামে এক আমেরিকান সমালোচক এবং ভাবুক, তিনি ইনফরমেশন থিওরিটাকে প্রয়োগ করেন সঙ্গীতে। উনিও বলেন এ এক মানুষের সামনে মহাবিপদ, আরে কোন জিনিসটা আমার ভাল লাগছে এবং কেন আমি সেটা তোমাকে, কবির সমান কেন দেবজ্যোতি মিশ্রকে শোনাতে চাইছেন, এটা কি আমার ভাল লাগছে, এটাই কি একমাত্র কারণ নাকি অন্য কোনো কারণ আছে? এইখানে ইনফরমেশন থিওরি, অর্থাৎ এক্সপেক্টেড যা তার বাইরে গিয়ে কাজ করা, অপ্রত্যাশিত একটা সুখ দেয়া। আমি সুখ সচেতন, সুখ এটা দুঃখের গানও হতে পারে, কিন্তু সুখ হচ্ছে কেমন অপ্রত্যাশিত, যারা প্রত্যাশিত সেই প্রেডিক্টেবিলিটির বাইরে সলিল চৌধুরী যাচ্ছেন। ওই জন্য যখন গানটা শুরু হলো সুরের এই ঝড় 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 না, ওটা কিন্তু সবিতা চৌধুরী মূল গায়িকা গাইছেন। অন্তরার সময় ও হরি, এতে দেখি যারা কোরাস গাইছিল তারা গাইছেন মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, ধরে আসছেন। এইবারে মূল গায়িকা মনের ময়ূরী নাচে তালে তালে, মিউজিক চলে গেল, হ্যাঁ অ্যাকর্ডিয়নটা চলে গেল। এবং এই যে যেন প্রশ্নটা করছেন, যেন মূল গায়িকা নন, উত্তর দিচ্ছেন তিনি। আমরা এই ব্যাখ্যার মধ্যে না গিয়েও এই যে একটা অপ্রত্যাশিত জায়গা, অপ্রত্যাশিত, আমরা কিন্তু আমাদের রেকর্ড হওয়া গানের জগতে এরকম শুনিনি। আসলে যেটা হয়, এটা নিয়ে সলিলদার আরেকটা অভিমান ছিল। সেই অভিমানটা হচ্ছে যখন এটা রেডিওতে রম্যগীতিতে প্রথম, না রম্যগীতি না, এটা রেডিওতে রেকর্ড হয়েছিল প্রথম, এবং তারপর গ্রামোফোন রেকর্ড হয়েছিল। হ্যাঁ, তারপরে গ্রামোফোন রেকর্ড হয়েছিল। এবং তখন যেটা হয়েছে, হঠাৎ একটা শুরু হলো যে কি গান সব করছে সলিল চৌধুরী, ভীষণ সমস্ত বেসুরো বেসুরো সব লাগছে। এইটা একটা সলিলদা বলতো যে জানিস আমার তো মনে হলো বেশ করলুম, কিন্তু এত সমালোচনা উঠলো, সমস্ত বেসুরো বেসুরো সব কি হচ্ছে, মানে এরকম একটা জিনিস তখন কিন্তু সলিলদাকে শুনতে হয়েছে। শুনে আমার একটু অদ্ভুতই লাগছে, কেননা যদি বেসুর বলতে স্বরসঙ্গতির প্রয়োগকে বলেন, স্বরসঙ্গতি কথাটা রবীন্দ্রনাথ তৈরি করে নিয়েছিলেন হারমোনির জন্য, তাহলে একটু অবাক হবার কথা। তার আগে ধরা যাক আকাশবাণী কলকাতার মহিষাসুর ও মর্দিনীতে তার বহু আগেই স্বরসঙ্গতির প্রয়োগ হয়েছে, অলোকনাথদের কাজে হয়েছে। কাজেই নিশ্চয়ই বলেছেন কেউ না কেউ। আমি বিপদে পড়তে দেখেছি সলিল চৌধুরী গান নিয়ে বিপদে, তখন আমি রেডিওতে 1 বছর চাকরি করেছিলাম, বুঝলে, আমার তখন 22 বছর বয়স। দেখি সলিলদা একটা গান করেছেন, একটা অদ্ভুত সুরের একটা গান, সেই গানটা আমার এক্ষুনি মনে পড়ছে না, পরে সেটা এই মনে পড়ছে, চলে যে যায় দিন 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 কাকন বাজে রিন 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 সজনী আজ জীবনে রজনী যেন কোনা দু চোখে ছবি কোনা মহাজীবনে সম্প্রদানের ডাক যে আসে শুনি আজ তার বিন চলে যে দেয় দিন। এবারে হচ্ছে গিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীতকার এবং প্রডিউসার ছিলেন সুরেন পাল মহাশয়, অত্যন্ত ভালো ম্যান্ডোলিন শিল্পী ছিলেন তার যৌবনকালে, আমি ব্রিটিশ আমলের কথা বলছি। পরবর্তীতে খুব ভালো সুরকার,
সুরেন্দার ওপরে দায়িত্ব পড়েছে বেতার জগতে স্বরলিপি ছাপা হয় না, সেটা উনি উনি করেছেন। আমি ওইখানে দাঁড়িয়েছি, বলে এদিকে আয়, এদিকে আয়, এদিকে কি বলে, এ তো কিছু মিলছে না রে। সব ইনফ্র্যাকশনাল জায়গা আছে একদম। সজরি আজ জীবনে রজনী যেন কোনা, হ্যাঁ সজরি আজ জীবন। সলিল চৌধুরী এই যে অপ্রত্যাশিত একটা নোট উনি লাগালেন এইখানে, শুনে দেওয়া লাগে কি রে তোর কি মনে হচ্ছে না, এখন তোর আবার কি মনে হবে, নোটটা লিখুন না, আপনি আমার গুরু, আপনি তো ভালো জানেন। ও লিখছে কিন্তু গো গো করছে। গো গো করছেন কেন? রাগে, হিংসা না, একটা অন্য কিছু শুনছি, এইভাবে শুনছি। এই টুলের উপর বসে রেডিওর লাইব্রেরিতে বসে বসে আমার নোটেশন করতে হচ্ছে। আমার পরে উনি বলেছেন, ওরে সর্বনাশ কি সুর রে, তো মাথাতেই আসতো না আমাদের। এখন এই যে অপ্রত্যাশিত জায়গা দেয়া, অর্থাৎ ইনফর্ম করছেন সলিল চৌধুরী, এটা খুব জরুরি। সলিল চৌধুরী তার সমকালীন যে সঙ্গীতকার তাদের মধ্যে দাঁড়িয়ে ইনফর্ম করছেন সঙ্গীতের মাধ্যমে অনেক বেশি। ফলে আমার শিশু মন, আমার বালক মন, সে অনেক বেশি গ্রহণ করছে, তার যে প্রিস্টিন ইনোসেন্ট জায়গা থেকে যে গ্রহণ করছে অনেক বেশি। আমার মনে হয় সলিল চৌধুরীর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের এই হতভাগ্য দেশে। সলিল চৌধুরী তো এখন নেই, আর আসবেন না কোনোদিন। বড় মাপের মানুষগুলো এইভাবে আসেন, বিশেষ করে সঙ্গীতে তাদের অনবদ্য অবদান, যুগান্তকারী কাজ করে যান। আমরা কিন্তু তাদের সময় তাদের পায়ের কাছে বসে বলতে পারি না যে আমরা কৃতাঞ্জলি। তা এটা একটা বড় কাজ।